স্বাগতম বন্ধুরা। আজ আমি বিশ্লেষণ করতে বসেছি বা অ্যানালিসিস করতে বসেছি অনুরাগের ছোঁয়া সিরিয়াল আজকের পর্ব নিয়ে, যেটা 1 অক্টোবর। তো দীপা যখন শুয়ে রয়েছে, সেই শুয়ে থাকা অবস্থাতেই কিন্তু প্রচণ্ড উদ্বেগ নিয়ে একেবারে চিৎকার করে ওঠে, এবং সেই চিৎকারের শব্দে কিন্তু ওদিকে আদিত্য চৌধুরীর ঘুমটা ভেঙে যায়। দীপা স্বপ্নের মধ্যে দেখেছে যে তার বাবা মৃত, মানে মারা যাওয়ার আগে কোন ঘটনাগুলো ঘটিয়েছে। তখন সুদীপা প্রচণ্ড বেগে চিৎকার করে উঠেছে। তখন সেখানে আদিত্য বলতে লেগেছে, সুদীপা তুমি শুয়ে পড়ো, আমি রয়েছি। তো এখানে সুদীপা কেন এমনটা করলো বন্ধুরা, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর অন্যদিকে একই সেম সিচুয়েশনে শুয়ে রয়েছে কিন্তু সেখানে পরমা, এবং সে জ্বরে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে ওষুধ হাতড়ে যখন নিজের ঘরে পাচ্ছে না, তখন সে আস্তে আস্তে করে আদিত্যের ঘরের দিকে এগিয়ে আসে। আর এদিকে আদিত্য সুদীপাকে জাস্ট একটুখানি আদর করতে ব্যস্ত হয়ে পড়েছিল, তার চুলগুলোকে হাত দিয়ে তাকে একটু সান্ত্বনা দিচ্ছিল যে ওগুলো স্বপ্ন। কিন্তু সুদীপা একেবারে চিৎকার করে ওঠে আর বলতে লাগে, আদিত্য, আমার এই দুর্বলতার সুযোগ তুমি নিও না, কারণ তুমি আমার বাবার খুনি, আপনি আমার বাবার খুনি, সেক্ষেত্রে আপনি দুর্বলতার সুযোগ নেন না। এই বলে সুদীপা কিন্তু আদিত্যের মুখে একেবারে চপেটাঘাত করে। বন্ধুরা, কেন কেন সুদীপা এমনটা করলো আদিত্যের বিরুদ্ধে? আদিত্য তো ভালো ছেলে এবং সে তো সুদীপাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তাহলে তাহলে সুদীপা কি বোঝাতে চাইছে আদিত্যকে? আদিত্যের চোখটা একেবারে জল করতে শুরু করে দেয়। আর হঠাৎ করেই দেখতে পাচ্ছি বাইরে দরজায় খটাং খটাং শব্দ করে যখনই উঠেছে, তখনই সেখানে কিন্তু আদিত্য আস্তে আস্তে এগিয়ে যায় এবং পরমাকে দুর্বল অবস্থায় দেখে তাকে ঘরের মধ্যে ডেকে নিয়ে আসে। এবং ঘরের মধ্যে এসে বলতে লাগে পরমা যে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, আমার ঘরে ওষুধ ছিল না। এদিকে সুদীপা পরমার কাছে যায় এবং তাকে সান্ত্বনা দিতে থাকে যে তোমার কি হয়েছে। তখন আদিত্য যখন ওষুধটা দিচ্ছে, তখন এতটা জ্বরের ঘোরের মধ্যে বন্ধুরা, এতটা জ্বরের ঘোরের মধ্যেই কিন্তু পরমা একেবারে ফোকাসটা চলে যায় একেবারে আদিত্যর কাঁধে, যেখানে সিঁদুর দেওয়া রয়েছে, যে সিঁদুরগুলো লেগেছিল একটু আগেই ঘটে যাওয়া আরশোলা কাণ্ড থেকে। তখন তখন পরমা প্রচণ্ড উদ্বেগ নিয়ে বলতে লাগে, আদিত্য, এত তাড়াতাড়ি ছিল, এত সব কিছু ছিল। তখন সেখানে সুদীপা বিষয়টাকে ম্যানেজ করতে গেলে পরমা তাকে বাধা দেয় যে না, সরি সরি সুদীপা, তুমি এর মধ্যে কোনো কথা বলো না। তার পরবর্তী মুহূর্তেই আবার পরমা আবারও ক্ষমা চেয়ে নিয়েছিল সুদীপার কাছ থেকে। তো যাই হোক, এদিকে এরকম একটা সিচুয়েশন চলে আসে এবং আস্তে আস্তে পরমা কিন্তু বাইরে বেরিয়ে আসে, যে আমি বাইরে বেরিয়ে যাব। দরজাটা দিয়ে পরমা প্রচণ্ড কান্নায় ফেটে পড়ে। তো একদিকে মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এখানে কাজ করছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে কিন্তু একটা ভুল বোঝাবুঝি মানে কাজ করছে দুজনার মধ্যে। এদিকে আদিত্য যে একেবারে ভালো নেই সেটা কিন্তু বোঝাতে পারছে না, কিন্তু পরমা বারবার ভেবে নিচ্ছে যে ওরা সবাই ভালো আছে, আমি একাই দুঃখে দুঃখে আছি। এবং পরমা সেই অতীতের স্মৃতিগুলো মনে করতে থাকে, একটু আগে ঘটে যাওয়া আদিত্য এবং সুদীপার রোম্যান্টিক হাসি মুহূর্তের কথা কিন্তু সে মনে করতে থাকে। এমন সময় তার চোখটা চলে যায় সামনের দিকে, আর সেখানে কিন্তু আদিত্যের মা চলে আসে। এবং হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি ওপাশেও কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে সেই সঞ্চারী, এবং সঞ্চারী এসেও বিষয়টাকে শুনতে থাকে। এদিকে তখন বড় মা এগিয়ে, মানে সরি, আদিত্যের মা এগিয়ে আসে আর বলতে লাগে, তুমি এত রাতে আদিত্যের ঘরে ফুলসজ্জার ঘরে তুমি কি করতে গিয়েছিলে সেটা কিন্তু আমার জানতে বাকি নেই। তবে ওখানে পরমা বলতে লাগে, কাকিমা, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি ওরকমটা নই। তখন সেখানে আদিত্যের মা বলতে লাগে, ঠিক আছে, সেটা না হলেই ভালো, কিন্তু আমি এই বাড়িতে 30 বছর রয়েছি, সেক্ষেত্রে আমার এখানে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছে, কতবার আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি ধুমকি এসেছে, কিন্তু আমার যাওয়ার জায়গা ছিল না। তাই আমি তোমার কাছে রিকোয়েস্ট করব, সেরকম যেন কোনো কিছু না হয়, আর আমার ছেলে মেয়েকে নিয়ে যেন কোনো রকমের টানাটানি না পড়ে, সেই দিকে তুমি খেয়াল রেখো। এই বলে আদিত্যের মা পরমাকে আবারও ভুল বুঝে বিভিন্ন রকমের থ্রেট দেয়। এইসব বিষয়গুলো যা ঘটছে বন্ধুরা, তোমরা কি মনে করছো? এই বিষয়গুলো সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি কাজ করছে না? মিসআন্ডারস্ট্যান্ডিং কাজ করছে না? তো যাই হোক, সেখানে পরমা বসে পড়ে প্রচণ্ড কষ্টে কান্না করতে শুরু করে দেয়, আর সে নিজের মনে মনে দোষারোপ করতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা সেই একই রকম সিচুয়েশন দেখতে পাচ্ছি, সুদীপা শুয়ে রয়েছে এবং আদিত্য আস্তে আস্তে উকি মেরে দেখছে, এবং সুদীপার বলা একটুখানি আগের যে থ্রেট, যে তুমি আমার বাবার খুনি, আমার কাছে সুযোগ নিতে এসো না, আমি ভুলে যাইনি যে আপনি আমার বাবাকে খুন করেছেন, আপনার জন্য আমার বাবা খুন হয়েছে। তো যাই হোক, আদিত্য সেইভাবে শুয়ে পড়ে।
তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সকালবেলা সবাই কিন্তু একা রেডি হয়ে রয়েছে। এদিকে আদিত্য সকালবেলা ঘুম থেকে উঠে সুদীপকে বলে আমি একটু নিচে নেমে যাচ্ছি, কিন্তু আদিত্য খেয়ালই করেনি তার গলায় বা তার ঘায়ের ওই জায়গাটায় বা তার কাঁধের ওই জায়গাটায় যে সিঁদুর লেগে গেছে, সেই সিঁদুরটা কিন্তু সে খেয়াল করেনি। সে আস্তে আস্তে নেমে যাচ্ছে, কিন্তু সুদীপা মনে মনে ভাবতে লাগে না, এই সিঁদুরটা দেখেই কিন্তু পরমা এতটা রিয়্যাক্ট করেছিল, না না ওনাকে এভাবে নিচে নেমে যেতে দেওয়া যাবে না। এই বলে সুদীপা ডাকতে লাগে শুনুন শুনুন, কিন্তু আদিত্য সেই কথায় কোনো কর্ণপাত না করে নিচে নেমে আসে। আর নিচে নেমে আসতেই বুঝতেই পারছো সবাই ভাবছে ভীষণ ফুলসজ্জা হয়েছে, তা সবাই এমন এমন অঙ্গাভঙ্গি রিয়াক্ট করছে যে সে কথা বোঝার কোনো লাইন নেই। এবং আদিত্য বুঝতেই পারছে না এবং তার দিকে তাকিয়ে প্রত্যেকেই মানে সেখানে অভি চলে আসে, সঞ্চারী চলে আসে, আদিত্যর বোন চলে আসে, সবাই মিলে কিন্তু রিয়াক্ট করতে শুরু করে দেয়, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না। আর এদিকে কিন্তু সুদীপা বুঝতে পারছে বিষয়টা যে কিসে কী হয়েছিল, তাই সুদীপা তাকে ইশারা জানাতে চায়, কিন্তু আদিত্য বুঝতে পারছে না। সে আবার নিজের মতো যে টি শার্ট তো কী হয়েছে, কোনো সমস্যা নেই। এদিকে যখন বড় মা আসে তখন সেখানে আদিত্য বলতে লাগে বড় মা গুড মর্নিং। আর সেখানে বড় মা আদিত্যের দিকে তাকিয়ে যেই না গুড মর্নিং বলতে যাবে, তার কাঁধের ওই লোগোটা দেখে, মানে সিঁদুরের লোগোটা দেখে যে তারা দুজনে ফুলসজ্জা করেছে, এটা দেখে কিন্তু সে বিস্মিত হয়ে যায় এবং বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয় যে সত্যি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই, লজ্জা শরম বলে একটা কিছু নেই, বাড়িতে সব ছেলে মেয়েরা রয়েছে, ছোটো ভাই বোনেরা রয়েছে, তো লজ্জা শরম বলে কিছু নেই। এদিকে তোর গায়ে এরকম সিঁদুরের দাগ থাকে, তখন সেখানে বড়মা যখন এত বাজে 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 কথা বলছে, পরমা এগিয়ে যায় আর বলতে লাগে ওরা তো ফুলসজ্জা হয়েছে, আপনি কেন ওদের প্রতি এতটা রিয়াক্ট করছেন, এরকমটা করবেন না। এই বলে পরমা বোঝানোর চেষ্টা করতে লাগে, কিন্তু বড়মা আরও বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয়। তো তখন আদিত্য সামনের দিকে এগিয়ে আসে আর সুদীপিকা বলতে লাগে তুমি আমাকে ডাইরেক্ট বলতে পারতে যে কি হয়েছে, এবং ইশারা করে বলার কোনো দরকার ছিল না, জি যা করলে তার ভালো হলো না। এই বলে আদিত্য বলতে লাগে আমি টি শার্টটা চেঞ্জ করে আসি, এবং সে টি শার্ট চেঞ্জ করতে যাই। তখন সেখানে বড় মা আস্তে আস্তে করে এগিয়ে আসে। তো এখানে যা ঘটনাটা ঘটলো দেখো, এখানে কিন্তু সবার মধ্যে একটা ভুল বোঝাবুঝি, মানে আজকের যে পর্বটা আমি অ্যানালিসিস করছি পুরো বিষয়টা দেখো কোনো না কোনো ভুল বোঝাবুঝি এর মধ্যে কিন্তু রয়েছে। তো যাই হোক, আবারও ভুল বোঝাবুঝির পর্যায়টা আমি দেখছি। অভি এগিয়ে আসে সামনের দিকে আর বলতে লাগে পুজোর তো বেশি দেরি নেই, তাহলে আমরা ব্যবস্থাটা করি। এদিকে বড় মা প্রচণ্ড টেনশন করতে লাগে, পুজোর তো একেবারে সামনাসামনি চলে এসছে, আমার ছেলেটা এখনও বাড়ি আসেনি, কেন যে এমনটা হচ্ছে, আমার ছেলেটা এখনও বাড়ি আসেনি, পুজোর সব আয়োজনগুলো করতে হবে। এই বলে বড় মা বিভিন্ন রকমের টেনশনে ব্যস্ত হয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অভ্র, সে কিন্তু নিজের মনে মনে প্রচণ্ড কষ্টে দিন যাপন করছে। সে যুদ্ধক্ষেত্রে যাবে, দেশের জন্য লড়বে, কিন্তু পুজোতে সে তো বাড়ি আসে। সে মনে মনে ভাবতে লাগে আদিত্য তুই পরমাকে দেখে রাখিস, আমার বাড়ির সবাই ভালো থাক, আমাকে তো যেতে হবে দেশের কাজের জন্য। এই বলে কিন্তু আদিত্য প্রচণ্ড ডিপ্রেশন এবং অনুশোচনায় কিন্তু ভুগতে শুরু করে দেয়। তো এখানে অভ্রর যে অনুশোচনা, সেই অনুশোচনার মূলে কোন কারণটা লুকিয়ে রয়েছে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। অভ্র কেন বাড়ির থেকে বেরিয়ে গেল, এটা কিন্তু একটা অজানা রহস্যের মধ্যে লুকিয়ে রয়েছে। সেই রহস্যের উদ্ঘাটন কবে হবে, কিভাবে হবে, সেটা কিন্তু আমরা পরবর্তী পর্বে দেখতে পাবো। তো যখন এদিকে পুজোর তোড়জোড় শুরু হয়ে যাচ্ছে, তখন সেখানে দীপা মানে সুদীপা বলতে লাগে যে আমাকে বড়মা আপনাকে একটা কথা বলার ছিল, আমাকে না একটু দেশের বাড়িতে যেতে হবে। তখন বড়মা বলতে লাগে কেন দেশের বাড়িতে যাবে, সেটা আমাকে বলার কোনো প্রয়োজন নেই। তখন সেখানে সুদীপা বলতে লাগে আসলে আমার দেশের বাড়িতে যেতে হবে, কারণ আমার ওখানে কিছুটা কাগজপত্র রয়েছে, বাবার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু আমাকে নিতে যেতে হবে। এদিকে আদিত্যের মাও কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করে যে তুমি একা যাবে, না না একা যেতে হবে না। এদিকে বড় মা বিভিন্ন রিয়াক্ট করছে, তখন আদিত্য চৌধুরী বলে আমি ওকে নিয়ে যাব। তখন সেখানে বড় মা বলতে লাগে যে আদিত্য তুমি বাড়ির পুজো ফেলে তুমি ওকে নিয়ে যাবে, না 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 এটা হতে পারে না, ওই মেয়েটার জন্য সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। এই বলে বড় মা বিভিন্ন রকমের বাজে বাজে মন্তব্য করছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের একটা প্রশ্ন করি যে বড় মা কেন সুদীপার প্রতি এতটা হিংসাত্মক মনোভাব তার চরিতার্থ করে নেয়, কেন সুদীপার প্রতি এতটাই মানে হিংসা আছে, এটা কিন্তু আমারও মাথার মধ্যে ঘটছে না, একেবারে মেনে নিতে পারছে না। তো এদিকে আদিত্য মানে বড় মা এত বাজে বাজে মানে মন্তব্য করছে, বিভিন্ন রকমের কটূক্তি করছে, উক্তিযুক্তি করছে, তখন সেখানে সুদীপা বলতে লাগে আপনাকে যেতে হবে না, সুন্দর তো ধরা পড়েছে, সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না, আমি একাই যেতে পারবো। তখন বড়মা বলতে লাগে হ্যাঁ ও তো একাই যেতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, চলে যাক ওখান থেকে। তো এইভাবে কিন্তু পর্যায়টা চলে যায় এবং আমরা দেখতে পাচ্ছি যে সুদীপাও আস্তে আস্তে কিন্তু রেডি হয়ে একেবারে নিচে নেমে আসে। তখন সেখানে পিসিমণি বলতে লাগে সুদীপা তুমি যেটা করছো বড্ড বাড়াবাড়ি হচ্ছে, আরে সমস্যা হতে পারে, অনেক রকমের সমস্যা হতে পারে। কিন্তু সুদীপা বলতে লাগে পিসিমণি আমি তো একা যাচ্ছি না, তুমিও তো আমার সঙ্গে যাচ্ছে, আমার কোনো সমস্যা হবে না, তুমি চলো না। এই বলে যে সামনের দিকে এগিয়ে যায়, তখন আদিত্য বলতে লাগে
যে সুদীপা তুমি একা যাচ্ছ যাও, কিন্তু তোমার জন্য একটা গাড়ি নির্ধারণ করা হয়েছে, সেই গাড়িতে দুটো পুলিশ ফোর্স রয়েছে, তুমি কিন্তু সেইটাতে যাবে। কিন্তু সুদীপা বলতে লাগে আমার সবের কোনো প্রয়োজন নেই। সেখানে আদিত্য বলতে লাগে না, প্রয়োজন ছিল কি না ছিল আমার তোমাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে জিজ্ঞেস করি না, আমি তোমাকে যেটা বলছি সেটাই করো। তখন সেখানে পিসিমণি বলতে লাগে ঠিক আছে সুদীপা, তোমাকে যেটা জামাই বলছে সেটা করো, জামাই যেটা বলছে সেটা ভালোর জন্যই বলছে। তখন আদিত্য বলতে লাগে ওই যে সুন্দর ধরা পড়েছে, ওর যে অনুগামীরা রয়েছে, ওর যা মানে মানে ওর যে অনুগামী যারা ছিল, ওর যে সহচর যারা ছিল, তারা কিন্তু এখনো ধরা পড়েনি। সেক্ষেত্রে আপনার উপরে কিন্তু প্রচণ্ড ফোকাস রাখবে, তাই আপনার জন্য এবং আমার জন্য, দুজনের ভালোর জন্য আমি বলছি আপনি গাড়িতে করে যাবেন। তখন সেখানে সুদীপা বিষয়টাকে মেনে নেয় এবং সামনের দিকে এগিয়ে যায়। তখন পরমা ধরে বলতে লাগে সুদীপা তুমি সাবধানে যেও। তখন একেবারে দুজনের মধ্যে একটা রক্তের সম্পর্ক যেন আবারও খেলা করতে শুরু করে। তো এই যে সম্পর্কের টান, এই যে বিষয়টা, এটা কেমন লাগছে? মানে সুদীপা এবং পরমা কি দুজন দুজনকে আবারও এক করে নেবে? নতুন করে নিজের সম্পর্ক বা নতুন করে নিজেদের রক্তের সম্পর্কের টানাপোড়েনের মাঝে তারা কি আবারও ফিরে আসতে পারে? তোমরা কি মনে করতে চাও যে তারা দুজন দুজনের কাছাকাছি আবারও চলে আসবে? খুব শিগগিরই কি সেটা হতে চলেছে? কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, তারা সেখান থেকে বেরিয়ে গেলে আদিত্য সেখানে দাঁড়িয়েছিল এবং পরমা আদিত্যের দিকে আবারও ভালোবাসার দৃষ্টিতে, একেবারে হাহাকার করার দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু আদিত্য বিষয়টাকে পরোয়া না করে আবারও সামনের দিকে এগিয়ে যায়। ওদিকে সুদীপা যখন বাড়িতে পৌঁছে গেছে, গ্রামে পৌঁছে গেছে, সবাই মিলে প্রশ্ন করছে, আরে এলি যখন একা এলি কেন? জোড়া এলে খুব ভালো লাগতো, এ লাগতো তা লাগতো, আমরা জানি জামাইটা খুব ভালো, জামাইটা তোকে ভালো রেখেছে, সুখে রেখেছে, তোরা দুজন এলি না। তখন সুদীপা বিষয়টাকে ম্যানেজ করার চেষ্টা করে। তোমরা তো জানো নিশ্চয়ই, জানো না জামাই কি কাজ করে? সেক্ষেত্রে দেশের জন্য, আর পুজোতে তো পুলিশদের ছুটি হয় না, সেক্ষেত্রে কি আর করা যাবে, সেই জন্য আমি একা এসেছি, দেখোই না আমার জন্য কিরকম গাড়ি পাঠিয়েছে। এবং সবাই মিলে তাকিয়ে দেখে, তাই তো একটা পুলিশের জিপ রয়েছে এবং সেখানে পুলিশরা সব পাহারায় রয়েছে, তাহলে বিষয়টা সত্যিই খুবই। এবং গ্রামের সব লোকজন মিলে জিজ্ঞেস করতে শুরু করে দেয় কি হয়েছিল না হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো কথোপকথন চলতে শুরু করে দেয়। তো অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি অংশু বাড়ি ফিরে এসছে, মানে আদিত্যের বাবা বাড়ি ফিরে এসছে এবং বাবা এসে প্রচণ্ড ঝাঁজ দেখাচ্ছে। হ্যাঁ, ঝাঁজ দেখানো তো স্বাভাবিক, তাই না বলো? যে পুজোর এখনো মানে এই পুজো প্রায় চলে এসছে, এদিকে কিন্তু প্যান্ডেল বা মানে কোনো অনুষ্ঠানে কোনো আয়োজনও হয়নি। এদিকে তখন বড় মাও কিন্তু প্রচণ্ড টেনশন করছে, ছেলেটা বাড়ি আসেনি। এদিকে আদিত্য গিয়ে বলতে লাগে বড় মা এই জায়গাটাই দেবী প্রতিমাকে রাখি, এখান থেকে মালা দিতে সুবিধা হবে, এ হবে তা হবে। কিন্তু বড় মা বলতে লাগে আমার একদম ভালো লাগছে না, আমার এক্কেবারে ভালো লাগছে না, কি করবো? অংশু তুমি বলো, ছেলেটা সারা বছর বাড়িতে না এলেও অন্তত পুজোতে সে বাড়িতে আসে, সে বাড়িতে এলো না কেন? এই মেয়েটার জন্য, ওই সুদীপা বলে যে মেয়েটা এসছে ওর জন্য যত সব সমস্যা হচ্ছে, এই সবগুলো হচ্ছে। তখন সেখানে পরমা প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে এবং প্রচণ্ড মন খারাপ করে মনে মনে ভাবতে লাগে যে অভ্র বাড়ি থেকে চলে গেছে সেটা আমার জন্য। এই সত্যিটা আমি কখন বলবো, কিভাবে বলবো, সেই সিচুয়েশন আমি মানে খুঁজেই পাচ্ছি না। সব সত্যি আমি সবাইকে বলে দেবো, অভ্র তুমি বাড়িতে চলে এসো, অভ্র তুমি বাড়িতে চলে এসো, এই বলে পরমা কিন্তু প্রচণ্ড রকমের অনুতপ্ত ভাব অনুভব করতে লাগে। আর এদিকে গ্রামের লোকজন তো ঘিরে ধরে সুদীপাকে যা নয় তাই প্রশ্ন জিজ্ঞেস করতে লাগে, হ্যাঁ রে ওখানকার লোকজন কেমন, ওদের বাড়িটাড়িগুলো কেমন, ওরা কেমন ভালোবাসে, শাশুড়ি কেমন? আমরা জানি কলকাতার লোক খুব একটা ভালো হয় না, বউদের ওপর নির্যাতন করে। তখন পিসিমণিও বিষয়টাকে সামাল দেওয়ার জন্য বলে ওরা খুব লোক ভালো, ওদের শাশুড়িটা খুব ভালো, মায়ের মতো আমাকেও যত্ন করেছে। গ্রামের লোকজন তখন জিজ্ঞেস করতে লাগে তুই কি থাকবি গ্রামে, তুই কি থাকবি গ্রামে, থাকবি পুজোতে তুই? তখন পিসিমণি বলে না না, বনেদি বাড়ির ফ্যামিলি, ওখানে বড় পুজো, ভীষণ পুজো, সেক্ষেত্রে ওই আমাদের এখানে থাকা পসিবল হবে না, আমাদের এক্ষুনি চলে যেতে হবে, কিছু দরকারি কাজ ছিল এটাকে মিটিয়ে আমাদের চলে যেতে হবে, কেননা ওদের পুজোতেই প্রথম বছর, সেক্ষেত্রে থাকতেই তো হবে। তো যাই হোক, এইভাবে কিন্তু বিষয়টা ম্যানেজ হয়ে যায়। কিন্তু পিসিমণি মনে মনে ভাবতে লাগে ওই বাড়িতে আমাদের এই আদরের মেয়েটা, গ্রামের একটা আদরের মেয়ে, সেই মেয়েটা ওই বাড়িতে গিয়ে কতটা ঝালাপালা হচ্ছে, ওদের কাছে গিয়ে কতটা নাকানি চোবানি খাচ্ছে, কত অপমান অপদস্থ হতে হচ্ছে। সত্যি কথা বলতে এসবগুলোর মধ্যে জামাইটা যা ভালো পেয়েছে এতেই মনে অনেক শান্তি। আর এইভাবেই আজকের এই পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। তো এর আগামী পর্বে কি ঘটতে চলেছে সেটা কিন্তু একটা ইমাজিনেশন থেকে যাচ্ছে, যে পরবর্তী পর্বে কি সুদীপা অভ্রর কাছে এগিয়ে যাবে? কারণ সুদীপা আজকের পর্বের কোনো একটা জায়গাতে বলেছিল যে আমি অভ্রকে ফিরিয়ে আনবো, মানে অভ্র নিশ্চয়ই বাড়িতে ফিরবে, আপনাদের বাড়ির বড় ছেলে নিশ্চয়ই ফিরবে আমি বলছি। তখন এই কথাটার মধ্যে আমি কিন্তু একটা টুইস্ট দেখতে পাচ্ছি। এই টুইস্টটা হচ্ছে যে কি বলবো, মানে অভ্রকে ফিরিয়ে আনতে সুদীপা কিন্তু প্রচণ্ড বদ্ধপরিকর এবং সে এখানে এসেছে শুধুমাত্র তার বাবার ডকুমেন্টস নিতে নয়,
নয়, সে কিন্তু অভ্রকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও অ্যানালিসিস বা আমার এই যে অনুরাগের ছোঁয়া অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে? যদি চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি প্রতিদিন অনুরাগের ছোঁয়া অ্যানালিসিস করব। তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে, কি হতে পারে না পারে, কোনটা ঠিক কোনটা ভুল। আমার অ্যানালিসিসের মধ্যে যদি কোনো রকমের খামতি থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তাহলে সেই ভুলটা শুধরে নেব এবং নিজেকে রেকটিফাই করে নেব। সবাই জুড়ে থাকো, সবাই ভালো থেকো, এবং অনুরাগের ছোঁয়া সিরিয়াল আরও বেশি মজাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো সেই দিকে ফোকাস থেকে সবাই আনন্দে থাকো। উৎসব পার্বণ যেগুলো চলছে সবাই কিন্তু উৎসবের মধ্যে সামিল হয়ে নিজেদের সুখ দুঃখকে ভাগ করে নিও একে অপরের হাতে। নিজের প্রিয় মানুষদেরকে ভালো রেখো এবং নিজের আপনজনদেরও ভালো রেখো, সবাইকে ভালো রেখো, নিজেও নিজের খেয়ালটা রেখো। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকছে। পরবর্তী পর্বে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে নিজেদের খেয়াল রেখো।